এদের সমস্ত এসসি এসটি মানুষদের এখানকার ইনহেবিটেন্টস অফ ইন্ডিয়া, এখানকার ইনডেসেন্ডেন্টস অফ ইন্ডিয়া, যারা বিদেশি আর্য ব্রাহ্মণ্যবাদী দল, যারা এখানকার মানুষদেরকে ডিপ্রাইভ করে চলেছে বছরকে বছর, স্বাধীনতার 75 বছর ধরে আমাদের দেশে আমাদেরকে বিভিন্ন পলিটিক্যাল ডিভাইডেড এন্ড রোল পলিসির মাধ্যমে এখানে যে আপনারা ক্যাটাগরি দেখছেন, জাতি ব্যবস্থা এখানে শ্রেণী বিনাশ করে রেখেছে। ব্রাহ্মণ্যবাদীরা কি চালাক, কি চতুর, কিভাবে আমাদেরকে এখানকার মূল নিবাসী মানুষদের কত পার্সেন্ট চাকরি আছে, কে কত দেখবেন এখানে লেখা রয়েছে ব্রাহ্মণ 3% মানুষ সমস্ত নিমিত্তে রাষ্ট্রপতি থেকে উপরাষ্ট্র, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, কৃষি ক্ষেত্রে স্বাস্থ্য দপ্তর, অর্থ দপ্তর, রাষ্ট্রীয় দপ্তর, শ্রম দপ্তর, পেট্রোলিয়াম, গভর্নর, সমস্ত জায়গায় এই ব্রাহ্মণরা রয়েছে 3% মানুষ। আপনারা এখানকার যারা ওবিসি রয়েছে, আদার ব্যাকওয়ার্ড ক্লাস, এখানকার ভারতবর্ষের কুকুর, বিড়াল, জানোয়ারদেরকে গণনা করা হয়েছে, আজ অব্দি ওবিসিদেরকে গণনা করা হয়নি। মারাত্মকভাবে যদি এখানকার ওবিসিদেরকে গণনা করা হতো তাহলে এখানকার মিনিমাম 20 কারোর এখানকার ওবিসি যারা এখানকার শাসক হওয়ার কথা ছিল, এখানে চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, ব্যানার্জি, চ্যাটার্জিতে এদেরকে বসিয়ে রেখেছে। এখানে বুঝতে পারছেন কি খেলা চলছে। আর এখানে আদিবাসীদের উৎখাত করে দেওয়ার জন্য যে কানুনগুলো 2023 থেকে শুরু করে যে কানুনগুলোকে পাস করছে এই হিজড়া সরকার হলো, আগামী দিনে আমরা যে রিভলিউশন করতে চলেছি, যে ওয়ার শুরু হতে চলেছে এখানকার ভারতবর্ষের ভূমিতে, আমরা সীমিত মানুষ শুধু রয়েছি। আজ অব্দি বিভিন্ন পলিটিক্যালের মাধ্যমে আমাদের এখানকার যারা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, তাদের সিলেবাসের মাধ্যমে, এখানকার ধর্মীয় ব্যবস্থার মাধ্যমে আমাদের মানুষকে মানসিক গোলাম বানিয়ে আজকে এরা বিভিন্নভাবে রাজ করে চলেছে ভারতবর্ষের বুকে। আমাদের আদিবাসী সমাজ, আমাদের মূল নিবাসী সমাজ আজ অব্দি তারা জানতে পারছে না এই ভারতবর্ষের তাদের অধিকার কি রয়েছে। সামাজিক ব্যবস্থার পরিবর্তনের যে লড়াই আমরা ডাক দিয়েছি, রাজনৈতিক ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে, এখানকার সামাজিক ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। বিভিন্ন ব্যবস্থাকে পরিবর্তন করতে গেলে আপনাকে প্রথমে শিক্ষার দরকার। যদি শিক্ষা আপনার না থাকে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মধ্যে আপনারা যে শিক্ষা পান সেটা হচ্ছে আপনাদের সীমিত শিক্ষা। আপনাকে ইউনিভার্সাল মাধ্যমে যে শিক্ষা, এখানে যে বর্ণ ব্যবস্থা 6743টি জাতিতে এই ভারতবর্ষের মূল নিবাসীদেরকে বাট্টা করে রাখা হয়েছে। তা আমরা আর কিছুক্ষণের পরে আমরা এই বিশেষ আলোচনা আপনারা শুনবেন। বিভিন্ন পলিটিক্যালের মাধ্যমে এই অভিজ্ঞতার কথা আপনাদেরকে তুলে দেবে, তো আপনাদের সামনে তুলে দেবে না, আপনাদেরকে জানাবে না। মানুষ जो जगाता है वो कभी धोखा देता नहीं, जो धोखा देता है कभी समाज को जगाता नहीं। আপনারা জানেন এখানকার যারা বিভিন্ন পলিটিক্যালের বিভিন্ন সময়ে দালাল মাফিয়াগিরি করেছে, চামচাগিরি করেছে, যারা এখানকার বিভিন্ন পলিটিক্যালের যারা এসসি এসটি ওবিসি মাইনরিটি মানুষরা রয়েছে, আজ অব্দি তারা গোলাম হয়ে রয়েছে। তো গোলামদের কোনো উৎসব হতে পারে না যে শাসকের যেই ধর্মীয় কর্মীয় উৎসবগুলো চাপিয়ে দেয়, তাদের হচ্ছে পালন করাটাই এই গোলামের মানুষদের কর্তব্য। অতএব আমাদের কোনো উৎসব হয় না, আমাদের তাদের উৎসবকে আমরা নিজেদের মনে করে থাকি। এই জন্যই আমাদের ডেভেলপমেন্ট, আমাদের উন্নয়ন কখনো হতে পারে না। তো বিভিন্ন জায়গায় আদিবাসীদেরকে নাচাচ্ছে, মাংকি নাচ নাচাচ্ছে, বিভিন্ন জায়গায় শিল্পীর ভাতার নাম করে তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে না। যদি আপনারা শিক্ষা পান, কালকে প্রশ্ন আপনারা জাগাবে, প্রশ্ন তুলবেন। এই জন্য আপনাদেরকে তিরপাল দিবে, চাল দিবে, ডাল দিবে, খাওয়ার জন্য কিছু দিবে, কিন্তু শিক্ষা দিবে না। শিক্ষা অর্জন করলে আপনি প্রশ্ন জাগবে, আপনারা অধিকার জানবেন। এই জন্য এই ভারতবর্ষের যে পরিস্থিতি, আজ অব্দি হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ অশিক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। তো আজকে আমি অনুরোধ করব আদিবাসী জমি রক্ষা কমিটির পক্ষ থেকে যে কৃষ্ণ সরেন মহাশয়, আপনি আপনার মূল্যবান বক্তব্য, আজকের যে তাৎপর্য বিষয় রয়েছে 3 দফার দাবি, যে আজকের যে ধর্ণা প্রদর্শন, আমাদের আরো বিশেষ কিছু কিছু কর্মসূচি রয়েছে আগামীতে, তো কৃষ্ণ সরেন মহাশয়কে অনুরোধ করছি। জোহার, নমস্কার। সম্মানীয় মূল নিবাসী বন্ধুগণ, আমার এবং সংগঠনের তরফ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। তো যাই হোক, আমরা প্রফেশনাল নেতা নই যে আমাদের বক্তব্যটা সতী মাধুর্য হবে, আমাদের বক্তব্যে অনেক তালি পড়বে, এই নয়। আমরা পরিষ্কার জানাতে এসেছি, গল্পের মাধ্যমে জানাতে এসেছি। আমাদের এই প্রোগ্রাম আদিবাসী রাষ্ট্রীয় একতা পরিষদের মধ্য দিয়ে হতে চলেছে। আমাদের মূল বক্তব্য হচ্ছে বন সংরক্ষণ সংশোধন
অধিনিয়ম 2023-এ যেটা লাগু করে আদিবাসীদের অধিকাংশ বেদখল করে তাদের জল জঙ্গল বাড়ি এবং জমির মালিকানা থেকে হক থেকে অধিকার থেকে বঞ্চিত করার বিরুদ্ধে আজকে আমাদের এই ধর্ণা প্রদর্শন। আজকে আমরা 13 আগস্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে ধর্ণা প্রদর্শন করছি। আগামী 21শে আগস্ট মহকুমা স্তরে ধর্ণা প্রদর্শন এবং স্মারকলিপি প্রদান করব এবং আগামী 2রা সেপ্টেম্বর 2024 জেলা স্তরে মহা মিছিল এবং স্মারকলিপি প্রদান করব ডিএমের নিকটে। তো আমরা প্রথমে বলতে চাই, আমরা শুধু আদিবাসী নই, এই দেশের অধিবাসী আদিবাসিন্দা। আমরা শুধু আদিবাসীদের জন্য যে লড়াই করছি তা নয়, আমরা এই দেশের মূলবাসীর জন্য লড়াই করছি। আমরা লড়াই করছি এই 85% মানুষ যারা লিস্টেড ভিখারি, বিপিএল তালিকার অন্তর্ভুক্ত, বিলো পভার্টি লাইনের আন্ডারে যারা থাকে তাদের হয়ে আজকে আমাদের লড়াই। আজকে লড়াই এই 85% মানুষ ভিখারির মতো ভিক্ষা করে এমন ভাবে বেঁধে দেওয়া হয়েছে এবং আমার মাইন্ডসেট করে দেওয়া হয়েছে যে আমার বাবা কালকে যাচ্ছে যে আমার দ্বিতীয় তালিকায় যেন আমাকে অন্তর্ভুক্ত করা হয় এবং অন্তর্ভুক্ত করার পরে আমি যেন চাল ডালের জন্য রেশন দোকানে গিয়ে দাঁড়িয়ে থেকে কিছু ফ্রি চাল ডাল পাই। এই সমস্ত আমাদেরকে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে, আমাদেরকে অধিকার দেওয়া হচ্ছে না। আমরা চাইছি অধিকার, আমরা শিক্ষা চাইছি, ভিক্ষা নয়। আমাদেরকে অধিকার দিতে হবে। আজকে আমাদের মূলনিবাসীর এই ভারতবর্ষ, এই মূলনিবাসীর ভারতবর্ষ আজ আমরা ভিখারির মতো ভিক করে বেড়াচ্ছি দুয়ারে দুয়ারে। এই চাকরি বলুন, এই বিভিন্ন দাবি দেওয়া বলুন, আমাদের শিক্ষা ব্যবস্থা বলুন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা বলুন, সমস্ত জায়গাতে আমাদের ভিক্ষা করে বাঁচতে হচ্ছে। এমন একটা পজিশনে দাঁড়িয়ে আছে আমরা। আজকে এই পজিশন থেকে আজকে আমাদের সারা ভারতবর্ষে আমরা রাজত্ব করতাম 85% মানুষ, কিন্তু আমাদের দখলে এই রাজত্ব নাই। তাই আমি বলছি, আমরা ভিখারিরা আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। এই বিপিএল তালিকায় অন্তর্ভুক্ত যে সমস্ত লোকগুলো আছেন, ব্যক্তিরা আছেন, আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্তে উপনীত হতে হবে যে আমরা আমাদের একটা নেতাকে নির্বাচন করতে হবে। আমরা অন্যের নেতাকে দ্বারা পরিচালিত হচ্ছি, তাই আমাদের ভিক্ষা দিতে হচ্ছে। আজকে আমরা কেন্দ্র সরকারের যে নীতি, রণনীতি, যে নীতি ও পরিকল্পিতভাবে আদিবাসীদের বিরুদ্ধে আইন করে আদিবাসীদেরকে প্রতারণা করা হচ্ছে, এটা আমি খুব জোর কদমে ধিক্কার জানাচ্ছি। এছাড়াও আমরা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছি সরকার দ্বারা। আমি সরকারকে দোষারোপ করব, কেন্দ্র সরকার থেকে শুরু করে 1 নম্বরে কেন্দ্র সরকার, দ্বিতীয়ত সংগঠনে আছেন রাজ্য সরকার। কিরকম বলছি, আজ তারিখ তো তারিখ ঘোষণা হয়ে যাচ্ছে, চাকরি হবে, চাকরি হবে, চাকরি হবে, কিন্তু চাকরির মধ্যে দিয়ে আজকে আমার বয়স শেষেই হয়ে গেল, আমরা চাকরি পারলাম না, চাকরি পেলাম না। আমি সরকার দ্বারা প্রতারিত। আজকে আমি যে সিলেবাসে লেখাপড়া করেছি, ওই সিলেবাসে এখন আমি চাকরি দিতে পারবো না। তার মানে কি পরিকল্পিতভাবে সিলেবাস পরিবর্তন করে আমাদের নিরীহ আদিবাসী হোক, মূলনিবাসী হোক, ওই চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে পরিকল্পিতভাবে। তাছাড়াও আদিবাসীদের নিয়ে বিভিন্ন জায়গায় নাচানাচি হচ্ছে। এই আজকে তো সেলিব্রিটি যারা বাঙালিরা আছেন, রচনা ব্যানার্জি থেকে শুরু করে, মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে আরো যারা আছেন, রূপালী মুর্দায়, তাদের নিয়ে তো কোনো রাজনৈতিক প্রোগ্রাম তাদের নিয়ে উদ্বোধন করা হচ্ছে না, হচ্ছে তাদেরকে নিয়ে এই পিছিয়ে পড়া আদিবাসীদের নারীদেরকে নিয়ে, যে তোমাদের ভাই আজকে ওখানে প্রোগ্রাম হবে, ওখানে অমুক মন্ত্রী আসবে, তমুক মন্ত্রী আসবে, আদিবাসীদের একটা দল লাগবে, ওখানে আদিবাসীদের যে শিল্পী ভাতা যারা পায় তাদেরকে নিয়ে আসুন, আর তাদের দিয়ে একটা উদ্বোধন করা হলো, নেচে পুজো তাদেরকে আপ্যায়ন করা হলো, অথচ আদিবাসীরা পিছনে আছে। আমি চাইছি আদিবাসী যদি সর্বস্তরে আপনাদের কাজে লাগে, তাহলে আদিবাসীদের যোগ্য সম্মান দিতে হবে। আজকে শিল্পী ভাতা যদি দিতে চান, তাহলে শিল্পী ভাতাকে 20,000 টাকা নিয়ে যান, 50,000 টাকা নিয়ে যান, তাহলে আমাদের কোনো অভিযোগ থাকবে না। কিন্তু আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমরা সরকার দ্বারা প্রতারিত হচ্ছি। আমাদের সরকারই বলছে তোমরা নিজেরাই লড়াই করো। অনেকে আমরা ছোট থেকে শিখে এসেছি, লড়াই চাই, লড়াই চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। বলুন তো আপনারা, কার সাথে লড়াই করবো? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে লড়াই করবো না এসপির সাথে লড়াই করবো? কার সাথে? আমাদেরকে মেনশন করে দেওয়া হোক, লড়াই যখন করতে হবে
তাহলে আমাদের কার সাথে লড়াইটা লাগাতে হবে সেটা হলো। আর আমরা চাইছি লড়াই করে বাঁচতে চাই। আমার ভাইকে আমি নিজে মারছি, আমার ভাইকে হয়তো অন্য দল করে, আমি অন্য দল করি, সেজন্য আমার ভাইয়ের সাথে আমাকে লাগিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে আমাদের পিছনে আবার ভাড়া বসিয়ে দেওয়া হচ্ছে। ভাড়া বসিয়ে দিয়ে আমাদের থেকে বিভিন্নভাবে থানার মধ্য দিয়ে হোক, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্য দিয়ে হোক, আমাদের থেকে মানি কালেক্ট হচ্ছে। সে মানি কোথায় যাচ্ছে আমরা ঠিক বুঝতে পারছি। সময় আসলে সব আমরা বলে দেবো যে আমাদের মধ্য থেকে একবার ঠিক জিরো লেভেল থেকে টাকা কালেকশন করে বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে, আর থানার মধ্য দিয়ে আবার বিভিন্ন জায়গায় সেটা কালেক্ট করে অন্য জায়গায় দিয়ে যাচ্ছে। এটার নজরদারটা কে আছে রে ভাই? আমরা সমস্ত জানি, সময় এলে সব বসিয়ে দেবো। আমাদের পিছনে ভাড়া বসিয়ে দিয়ে আমরা আদিবাসীরা কিছু বুঝি না, কিছু জানি না। তাহলে আমরা যদি কিছু বুঝি, কিছু জানি না, তাহলে সিলেবাসটা বদলে দেওয়া হোক ভাই। প্রতিটা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সটা ঢুকিয়ে দিয়ে সেখানে প্রতিটা কর্তব্য করা উচিত। আপনারা চোরকে শিক্ষা দিচ্ছেন না, আপনারা চোরকে পানিশমেন্ট দিচ্ছেন। আমি চাইছি ছোট থেকে এই শিক্ষাটা দেওয়া উচিত। আর আমাদেরকে ভিক্ষা নয়, আমরা শিক্ষা চাইছি। আমি আর আমার বক্তব্যটা দীর্ঘায়িত করছি না। এই আলোচনা বক্তব্য যদি আমার কোনো জায়গায় ভুল হয়ে থাকে, আপনারা ক্ষমা হয় আমাকে এসে চোর মেরে যেতে পারেন। নমস্কার। আজকে 2024, আমি বালুরঘাটে সোশ্যাল অ্যাক্টিভিস্ট কাজ করতে করতে এখন বুড়া বয়স হতে চলেছে। এই কালেক্টর অফিস আমি 5 বছর বয়স থেকে আসতে শুরু করেছিলাম। তো আজাদির যে লড়াই, এই লড়াই শুধু আমাদের লড়াই নয়, এই লড়াই সমগ্র এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি যারা ডিএনএ আমার সাথে আপনাদের ম্যাচিং রয়েছে, আপনাদের রক্তের মধ্যে যে ডিএনএ, এখানকার শিখ, জৈন, বৌদ্ধ, লিঙ্গায়েত এবং মুসলিম, এখানকার মূল নিবাসী মানুষ। শুধু আমাদের লড়াই যে কিছুক্ষণ আগে আপনারা শুনলেন যে বিদেশি ভার্সেস এখানকার মূল নিবাসীদের লড়াই। তাহলে আপনাদেরকে বুঝতে হবে মূল নিবাসী কারা। অনেকের প্রশ্ন জাগবে, মঙ্গল হাসদা মূল নিবাসীর কথা বলছে, ভুল তো বলছে না। তো আপনাদেরকে বুঝতে হবে মূল নিবাসী কথাটার শব্দের অর্থ। মূল নিবাসী মতলব এখানকার মূল, এখানকার শিকড়। আর হচ্ছে উপজাতি কথার অর্থ হচ্ছে কোনো কান থেকে স্রোতে আসার পরে কোনো নদীতে যুক্ত হওয়ার এই শাখাটাকেই বলছে উপনদী। তো আদিবাসীদেরকে কায়দা কানুনের মাধ্যমে এখানকার এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি মানুষদেরকে বিভিন্ন পলিটিক্যালের মাধ্যমে 1952 থেকে যদি ভোটাধিকার হয়, আমরা যে ভোটের অধিকারটা পেয়েছিলাম এখানকার যারা আমরা নিজেদেরকে স্বাধীন মানুষ ভাবছি, আমরা সকলেই নাকি স্বাধীন। 1947-এ এই ভারতবর্ষ নাকি স্বাধীন হয়েছে। আমরা ইংরেজকে তাড়িয়েছি। ইংরেজকে তাড়িয়ে দেওয়ার পরে আমরা কাদেরকে নিয়ে আনলাম আজও আমরা জানি না। আমাদের চকলেট খাওয়া স্কুলে, বিভিন্ন স্কুলের শিক্ষকরা আমাদেরকে বলেন আজকে স্বাধীনতা দিবস। তো এখানকার মানুষরাই জানে না তারা স্বাধীন না পরাধীনে রয়েছে। কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে প্রাইমারির মাধ্যমে আমাদের ছেলেগুলোকে মাথায় ঢুকিয়ে দেওয়া হয় 1947-এ নাকি ভারত স্বাধীন হয়েছে। যদি স্বাধীন হতো তাহলে কি আমরা জিন্দাবাদ মুর্দাবাদ করতাম? हाँ, अगर हम लोग स्वाधीन होते, आजाद होते, तो हमको ये करना पड़ता जिंदाबाद मुर्दाबाद। তাহলে আদিবাসীরা কি নাচতো? মাইকি নাচ নাচতো? দিদির কোথায় নাচতো? 34 বছর সিপিএম চালিয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্য, ব্যানার্জি, চ্যাটার্জিরা চালিয়েছে। এখন দিদি আসছে, দিদিটা কে? আদিবাসী। এগুলোকে বুঝতে হবে। আর না বুঝার ফলে কৃষ্ণ বলেছিল আপনাদেরকে যে লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, সালা কার সাথে লড়াই করবো? শত্রু আর মিত্রকেই চিনতে পারলাম না। যেটা কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে প্যালেস্টাইনের লড়াই, যে জার্মানি হিটলার ওখানকার যে মানুষগুলোকে মেরেছিল, 60 লক্ষ ইহুদিদের কাতলেআম করেছিল। কারণ হিটলার ওখানকার মূল নিবাসী মানুষ ছিল।
যখন কুর্সিতে ওই অধিকার পেল, ওখানকার প্রেসিডেন্ট হয়ে গেল, এক ধার থেকে এই ইহুদি জাতিকে মারতে শুরু করেছিল। মারার উদ্দেশ্য ছিল কি? তাও কিছু মানুষকে বাঁচিয়ে রেখেছিল। বাঁচানোর কারণটাই এটাই হচ্ছে গোটা পৃথিবীর এর মানুষ জানুক এই মানুষগুলো কি ধরনের মানুষ। বিভিন্ন জায়গায় যারা কিছুদিন আগে আমরা বিশ্ব আদিবাসী দিবসটাকে পালন করলাম, ইউএনও ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের যে ডিক্লারেশনের মাধ্যমে আদিবাসীগুলোকে দিদি আর মোদির টাকা দিয়ে নাচানো হলো। এটাকে বলছে বিশ্ব আদিবাসী দিবস। হ্যাঁ, তো বিশ্ব আদিবাসী দিবস কি কারণে উদযাপিত হলো এটাও আদিবাসীদের কাছে ব্যাখ্যা করা হলো না। বিভিন্ন নেতারা, চামচারা, দালালরা আদিবাসীদের সামনে ব্যাখ্যা করলো না আদিবাসী দিবস কথাটার অর্থ কি, ইন্ডিজিনিয়াস ডে, এই কথাটার অর্থটা কাউকে বুঝালো না। আদিবাসীরা ভাবছে বুঝি আমরা আদিবাসী, এখানকার দাস মন্ডল সরকার, এখানকার মুসলিম, শিখ, জৈন, বৌদ্ধ, লিঙ্গায়েত এরা বুঝি এখানকার আদিবাসী নয়। আদিবাসী কথাটার অর্থই হচ্ছে শেডুল, শেডুল কথাটার অর্থ হচ্ছে তালিকা। তো আদিবাসী কোনো জাতি নয়। অনেকে ভুল ধারণা করে আদিবাসী বুঝি জাতি বুঝি। শেডুল ট্রাইব, সংবিধানে আমাদেরকে শেডুল ট্রাইব তালিকায় রাখা হয়েছে। আদিবাসী কোনো জাতি নয়, আদিবাসী একটা তালিকা সমূহ। ওই তালিকার মধ্যে 850টি যে জাতিগুলো রয়েছে তারাই হচ্ছে শেডুল ট্রাইব তালিকার মধ্যে রয়েছে। লিম্বু, তামাং, কোল, ভিল, মুন্ডা, লেপচা, গড়া এরাই হচ্ছে আদিবাসী। আবার যাবেন এসসিতে যারা রয়েছে 1700 জাতি, এই 1700 জাতির এরাও অধিকার বঞ্চিত রয়েছে। আবার এখানে রয়েছে ওবিসির মধ্যে 52%, 100-র মধ্যে 52 জন হচ্ছে ওবিসি। সকাল হলে ঢাবা ঢাবা ধর্মীয় গোলাম, মানসিকভাবে গোলাম বানিয়ে রাখা হয়েছে। এরাও আজ অব্দি কুকুর, বিড়াল, জানোয়ারদের মোদী সরকার গণতি করেছে, কিন্তু আজ অব্দি ভারত স্বাধীনের পরে ওবিসিদের গণনা করা হয়নি। এই জন্য এরা চাকরির থেকে বঞ্চিত। সরকার হওয়ার কথা ছিল যে দেশে যার অধিক সংখ্যক হবে তাদের মেজরিটি পার্সেন্ট তারাই হবে, তারাই শাসক হবে। তাছাড়া কি এই ব্যানার্জি চ্যাটার্জি 3% মানুষরা কি শাসক হতে পারে? এই যে বুদ্ধু বানাতে রাখা হওয়া এগুলো। তাহলে আমরা আজকের যে আন্দোলন কর্মসূচিগুলো করছি, এখানে রয়েছে ভারতবর্ষের জাতিগোষ্ঠী, শ্রেণী, বিন্যাস তথা বর্ণ ব্যবস্থা। এখানে জাত পাত ছোঁয়াছুত ভেদভাবের উপরে এই ভারতবর্ষ এখনো চলে। কোনো অফিসে আজকে একজন ডাক্তারকে মার্ডার করা হলো, সেখানে মহিলা কলকাতাতে এখন একজন ব্রাহ্মণ মহিলা বলছে এই কোটার সিস্টেমে আসছে। এই জন্য আমি এখানে কোনো দুঃখ বা দুঃখ অনুভব করছি না। তাহলে বুঝতে পারেন আপনারা, এদিকে বলছে সব হিন্দু এক হয়ে যাও, আবার এখানে সব বিভিন্ন জাতিতে বাটা করে রেখে দিয়েছে। কায়দাকে কায়দা, কায়দা দুগুলো বেকায়দা। এখানে বলছে সব হিন্দু এক হয়ে যাও, আবার আমাদেরকে জাত বর্ণ ব্যবস্থার মাধ্যমে 6743টি জাতিতে আমাদেরকে বাটা করে রাখা হয়েছে। অনেকে জাতির গর্ব করে, অনেকে অহংকার করে। এখন তো আবার ওবিসিদের মধ্যে ক্রিমিনাল লাগু করা হলো। ওবিসির মধ্যে যারা চাকরি করছেন, আপনাদের ছেলে মেয়েরা কোনো রকম রিজার্ভেশন, কোনো রকম প্রিজার্ভ যেগুলো সংরক্ষণ রয়েছে আপনার ছেলে মেয়েরা পাবে না। কারণটা হলো আপনারা একটু ডেভেলপ হয়ে গেলেন। আর সুপ্রিম কোর্টের মধ্যে যে জজগুলো রয়েছে, কলেজিয়াম সিস্টেমের মধ্যে ওরা জজ নির্বাচিত হয়। জজের ছেলে জজ হবে, মিনিস্টারের ছেলে মিনিস্টার হবে, চামারের ছেলে চামার হবে, নাপিতের ছেলে নাপিত হবে, কৃষকের ছেলে কৃষক হবে। এটাই হলো জাত ব্যবস্থা। আর কিছু কিছু আদিবাসী আর এসসি এসটিরা চাকরি পেয়েছে, সমাজের কাছে যায় খুব গর্ব করে, নিজেদেরকে বলে না শহরে থাকে। সারা তোমার বাপ ঠাকুর দাদারা যদি আন্দোলন না করতো, এরা যদি এই ভারতবর্ষের মধ্যে রক্তটা ঝরাতো, যদি এই আম্বেদকরের তারা যদি আপনার সংরক্ষণ না আসতো, আপনি চাকরি করতে পারতেন না। অজ্ঞানতাই হচ্ছে মূর্খতা আপনার হচ্ছে। এই অজ্ঞানতার মাধ্যমে আপনি আপনার সমাজ থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। আদিবাসীদের কথা ছাড়ুন, যারা ওবিসি আছে সব থেকে মূর্খ যদি থাকে ভারতবর্ষের বুকে, তো ওবিসিরা রয়েছে আদার ব্যাকওয়ার্ড ক্লাস। আদার মানে কি?
আধার মাত্র তো ইংরেজি শব্দ। আধার মাত্র মানে কিটা একটা ক্যাটাগরাইজের মতো আধার। আদিবাসীদের কত গণনা করা হয় 10 বছর পর পর, যাকে বলছে সেন্সাস। এসসি এসটিদের গণনা করা হয়, কিন্তু ভারতবর্ষের বুকে এই ওবিসিদের গণনা করা হয় না। এই কারণে এরা মূর্খের দল। এখানে যে শুধু আদিবাসীদের জন্য আমরা লড়াই করছি এটা নয়, যে চাকরি কোটাগুলো রয়েছে রাষ্ট্রপতি, যেখানে পার্লামেন্ট থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে রয়েছে, আপনি ডিএম অফিসে দেখবেন কয়টা কে আছে, এখানে আপনারা যাচাই করে দেখবেন। বিভিন্ন ভারতবর্ষে দেখবেন আমাদের ছেলে মেয়েদেরকে কি করা হয়, খিচুড়ি খাবার স্কুলের ডিগ্রি নিয়ে তুমি খাড়া রাখো, দরজা দিয়ে তুমি কাজ দিবে। তো কখনো এরা হয়তো জাতি সিস্টেমের মাধ্যমে জজের ছেলে জজ হবে সুপ্रीम कोर्टे। ये नाले जैसे मेश्राम साहब बोले चलो, इन लोगों ने हमारे ये देश का कानून व्यवस्था को कलंकित किया। इन लोगों को चौराहे पे ले जाके पिछवाड़ा में 2 लाख जरूर मारना चाहिए। हाँ, 10টা লাখ की भी एक गुनती करा হবে। তো আমরা আগামীতে যে লড়াই করতে চলেছি, এখানে 2-4 জন আদিবাসী মনে হচ্ছে। যদি এই ঠসা বন্দুক নিয়ে আসি, আমাদের মিলিটারি অনেক রয়েছে, তো আপনারা সামাল দিতে পারবেন না, বালুঘাটে জায়গা হবে না। তো আমরা পরে নিয়ে আসবো, যখন এলান করে দেবো ভারতবর্ষের সংবিধান নাই, এখানে কিছু নাই, এখানে থানা নাই, এখানে পুলিশ নাই, এখানে দারোগা নাই। जिस दिन हमको पता चल जाएगा अगर इस देश में संविधान रहा तो सब जिंदा रहेगा, ठीक से रह पाएगा। अगर ये आदिवासी लोग बिगड़ गया तो पूरा भूगोल भी पलट देगा। ये ভারতবর্ষের ভূগোলটাকে পাল্টা দিতে হবে। এখানে সংরক্ষণের নামে আদিবাসীদের যে অধিনিয়ম 2023-এ যে কানুনটা পাস করা হলো, আদিবাসীদের জল জঙ্গল জমি এবং জমি থেকে উচ্ছেদ করা হলো। বিভিন্ন জায়গায় আপনি যাবেন উড়িষ্যা, সেখানে বিভিন্ন বড় দপ্তরগুলোকে জল জঙ্গলগুলোকে আম্বানি আদানির কাছে বিক্রয় করে দেওয়া হচ্ছে। এই ব্রাহ্মণ্যবাদী শক্তি এরা জানে যে আমরা বিদেশি, আমাদেরকে একদিন না একদিন ভাগতে হবে ভারতবর্ষ থেকে। অতএব সবগুলো কর্পোরেটের হাতে তুলে দাও। 27,000 মাল্টিন্যাশনাল কোম্পানি অলরেডি ভারতের সাথে স্বাক্ষর করা হয়ে গেছে। ভারতবর্ষ অলরেডি তলে তলে বিক্রি হয়ে গেছে। আজ অব্দি কতগুলো মানুষের কাছে জানকারি আছে। আজ চাকরি রিক্রুটমেন্ট কত থেকে 1990 থেকে খতম করে দেওয়া হয়েছে কংগ্রেস সরকার থেকে। আর চাকরি নাই। যে মানুষ 40,000 টাকা বেতন পেত, 40,000 পেয়ে 10টা সিভিক পুষছে। বুঝা গেল? অঙ্ক, এরা অঙ্ক আমাদেরকে করাচ্ছে। আমাদের ছেলেগুলোর যোগ্যতা বিএ এমএ করে তারা একটা সাধারণ চাকরি পালে ভারতবর্ষের বুকে কত ক্রাইসিস। আবার মোদি বলছে हर साल हम 3 करोड़ नौकरी देंगे। अरे साला खाने का कुछ नहीं, आप शौचालय बना रहा তাহলে খাওয়া থাকলে কিন্তু তুমি পায়খানা করো রে ভাই। আর আমাদেরকে পুরা বলছে শৌচালয় বানাও, শৌচালয় বানাও। আর আমাদের এই বুড়বাক পড়ালেখা লোক আম্বেদকরকে ধোকা দিয়েছিল, যারা মাস্টার ডাক্তাররা রয়েছে। এই হারামিরাই এই সমাজের গদ্দার। এরা সংরক্ষণ, সাধারণ মানুষ অসাধারণ কাজ করে গেল আন্দোলনের মাধ্যমে, চাকরি সংরক্ষণ কোটা এর ব্যবস্থা করে গেল। আর এই অসাধারণ মানুষরা সাধারণ জিনিসটা, আমাদের যে অধিকারগুলো রয়েছে, এই অধিকারগুলো বাঁচার জন্য কেউ আন্দোলন করে না। কিছু গ্রুপ আছে মুদির গ্রুপে, কিছু আছে দিদির গ্রুপে, কেউ মহিলাদের হচ্ছে নাচতে যাচ্ছে, পুরুষের দল হচ্ছে তীর ধনুক নিয়ে, হ্যাঁ হাতা হবুন, এই কি যে বলছে হাতা হবুন। শিক্ষা না থাকলে যা হয়। তো এখন যে 2023-এর এই কানুনটাতে আমরা বন্ধ করবো, পার্লামেন্টে তো লড়াই চলছে। আমরা শুধু বালুরঘাটে মেয়ামেও করছি না, 517টা জেলায় চলছে। আমরা সীমিত লোক রয়েছি। আপনারা গুজরাটে যাবেন, ইউপি, মধ্যপ্রদেশ, মুম্বাই, পুনে, সব জায়গায় দেখবেন এখানে এসসি এসটি ওবিসি মাইনরিটি লোকরাই সামিল হয়েছে। শুধু এখানে আমরা বালুরঘাটে শুধু আদিবাসীদেরকে কিছুটা বুঝাতে পেরেছি, কিছু দিশিয়াদের বুঝাতে পেরেছি, মুসলিম ভাইরাও আছে। তো সব থেকে বুঝতে হবে এই লড়াই বিদেশি আর জোরে লড়াই, আর সে এখানকার মূল নিবাসীদের লড়াই। এই লড়াইয়ে আপনাকে সামিল হতেই হবে, ইচ্ছায় অনিচ্ছায় আপনাকে আসতেই হবে। একদিন না একদিন আসতেই হবে। চাকরি খতম, বেরোজগার এখন একবারে
পা পা করে বাড়ছে। কোনো জায়গায় আপনার চাকরি নাই, কোনো সংস্থায় চাকরি নাই, আপনার ছেলে লাস্টে পকেট মার শিখবে। পকেট মার করতে গেলে তো মার খাইতেও ওটারও অভিজ্ঞতার প্রয়োজন আছে। তো এখন যে ক্রিমিলিয়ারদের কথা বলছিলাম, ক্রিমিলিয়ারটা হচ্ছে এখন ওবিসিদের যেটা সংরক্ষণ দিল, কত পার্সেন্ট দিল, ওটার মধ্যে ওদের মধ্যে ক্যাটাগরাইজ করা হলো। ক্যাটাগরাইজ করার পরে ক্রিমিলিয়ার সিস্টেম করা হলো। ক্রিমিলিয়ার কথার অর্থ হলো যে যারা চাকরি করছে মিনিমাম 8 লাখ টাকার ঊর্ধ্বে যারা চাকরি করছে, ওদের ছেলেমেয়েরা ডক্টর ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কোনো রকম প্রিজার্ভ বা সংরক্ষণ পাবে না। ব্রাহ্মণের ছেলেরা পাবে, ওরা বিনা পরীক্ষায় পাস করেও জজ হয়ে যাবে। হ্যাঁ, আপনাকে পরীক্ষা দিতে হবে। সিস্টেম বুঝে নিন। সুপ্রিম কোর্টের যে জজগুলো নিয়োগ হয় এরা কিন্তু পরীক্ষা দিয়ে হয় না, এটা বুঝে নিতে হবে। তো বিচার আপনার সঠিক করবে। হ্যাঁ, ব্রাহ্মণের ওই চরিত্র নাই যে সঠিক বিচার করবে। তো আপনার আর একটা কথা, এসসি এসটিদের মধ্যে যে সংরক্ষণের মধ্যে এখানকার ব্রাহ্মণ্যবাদী শক্তি মনোবাদীর দলগুলো এরা কি করতে চাইছে, এরা আদিবাসী এবং এসটিদের মধ্যেও ভাগ করতে চাইছে। বাটো আর রাজ করো, নিজেদের মধ্যে লড়াই লাগিয়ে নাও, বা ফের খতম, আমরা রাজ করবো। ওদের বাল বাচ্চা বিবিগুলাকে দেখবেন, যেটুকু চর্বি হয়েছে ওই চর্বিগুলো আমাদের টাকার লুট করার টাকা দিয়ে খেয়ে খেয়ে হয়েছে। এটা বুঝতে হবে, নাহলে কিছু বুঝে যাবে না। না হলে বলবেন যে মঙ্গল হাসদা আরে রাষ্ট্রীয় আদিবাসী একটা পরিষদ শুধু আদিবাসীদের কথা বলছে। हम लोग जो लड़ाई लड़ रहे हैं ये मामूली लड़ाई নয়, এটা ছোট লড়াই নয়, এটা আজাদির লড়াই, এটা ব্যবস্থা পরিবর্তনের লড়াই। আপনারা চাপরাশির চাকরির জন্য আপনাকে লাইন দিতে হবে না, আপনাকে দেশ চালানোর জন্য নায়ক বানাবো। আমরা যে লড়াইটা করছি, আপনার ছেলেগুলো মিনিস্টার হবে, আপনার ছেলেগুলো জজ হবে, আপনার ছেলেগুলো দেশ চালাবে। যারা ওবিসিতে রয়েছেন, যারা ৬,৭৪৩টি জাতিতে বাটোয়ারা যাদেরকে করা হয়েছে, আপনারা দেশের মালিক, আমরা দেশের মালিক, আমরা এখানকার ভূমিপুত্র, আমরা এখানকার মূলনিবাসী। মূলনিবাসী ভার্সেস বিদেশি। আমরা তো ইংরেজকে পাঠালাম, ভাবলাম 1947 সালে ভারত বুঝে আজাদ হয়ে গেল। ভারত পাওয়ার অফ ট্রান্সফারে রয়েছে না দাদা, আজও স্বাধীন হয়নি। 99 বছর লিজের উপরে চলছে। কারা লিজ দিয়েছে? লিজ নিয়েছিল এই মনুবাদী শক্তি। বিনা ভোটের মধ্যে হচ্ছে কাশ্মীরি ব্রাহ্মণ জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হয়ে গেল। অনেকেই মনে করেছিল ও বুঝি ভোটের মাধ্যমে এসেছে। কয়জনের জানা আছে? ভালো ভালো কোয়ালিফাইড লোককে জিজ্ঞেস করেন, বলতে পারবে না। ও তো পুঁথি পড়েছে, বই পড়েছে, সিলেবাস পড়েছে। ও তো চাকর তৈরি হওয়ার জন্য নকরি করবে, এইটুকুই তো সোচ। ওই যে নিজে দেশ চালাবে এই ধরনের ওদের শিক্ষা নেই। খালি বলছে বা জিন্দাবাদ মুর্দাবাদ। 34 বছর লাল ঝান্ডা, এখন শুরু হলো কি এটা সবুজ ঝান্ডা, এরপরে আমাদেরকে ধরানো হবে गेरुआ झंडा। ये साला हम लोगों को बंटवारा करके रखा, आप साला बोल रहा है सब हिंदू एक हो जाओ। আমাদেরকে এক করতে চাইছে। তা আপনারা ওইগুলোতে ফাঁসবেন না। আমরা বিভিন্ন জায়গায় বামসাপের মাধ্যমে রাষ্ট্রীয় যেটা ভারত মুক্তি মোর্চা রয়েছে এবং যেটা বামসেপ চাকরিজীবী সংগঠন গোটা ভারতবর্ষ এবং ভারতের বাইরেও 56টা দেশে চলছে। এখানে আমরা লিডার তৈরি করি না, এখানে এক একটা মানুষকে আমরা এখানকার 10টা নেতা, রাজনীতির নেতা, আমাদের একটা ছোট্ট একটা হচ্ছে কর্মী। তো ওগুলা হচ্ছে বাঁ সাইডে রাখুন আর আমাদেরকে ডিবেট করান। খাওয়া নাই, গোটা বিশ্বের ইতিহাস বলে ছেড়ে দেবে। তো এখন কথা হচ্ছে যে চাকরি যেটা হচ্ছে ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় ক্ষত্রিয় এই যে ব্যবস্থাগুলো, এই ব্যবস্থাটাকে আমাদের পালাট দিতে হবে। এখানে কোনো রকম জাতি সিস্টেম থাকবে না। দিল্লি থেকে হাওয়া বলছে, দিল্লি থেকে সব আসছে, আর আমরা এদিকে হাল বাঁধতে শুরু করেছি, গন্ধ পানিটা বাড়াচ্ছে বেড়ার থেকে। তো আমরা দিল্লি থেকে যদি ওই ফুটাটা বন্ধ করে দেয়, আর জল আসবে? আসবে না। কারণ লড়াইটা শুধু এখানকার লড়াই নয়, এখানকার যে আজাদির লড়াই, এটা ব্যবস্থা পরিবর্তনের লড়াই। যে এখানে যে ব্যবস্থা রয়েছে পুরো ব্যবস্থাটাকে খতম করতে হবে এই লড়াই। যাই হোক, এখানে HN রেকওয়াল যে আদিবাসী জমি
রাষ্ট্রীয় আদিবাসী একটা পরিষদ যে ন্যাশনাল ওয়াইড নই দিল্লি থেকে আমাদের যে নির্দেশ, এই নির্দেশ অনুসারে আমরা যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে অফিসে যে ধর্ণা প্রদর্শন স্মারকলিপি আমাদের বুঝি জমা হয়ে গেল। মহকুমা লেভেলের পরে ধর্ণা হবে, তারপরে আমাদের মহা মিছিল হবে। তো মিছিল আমি যারা বিভিন্ন জায়গা থেকে শুনছেন আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কিন্তু মিডিয়া দিতেও ভয় পায়। ইলেকট্রনিক্স মিডিয়া আমাদের এখানে হচ্ছে কিছু যে মিডিয়াগুলো রয়েছে সরকারি মিডিয়া, এগুলোতে আমাদের খবর পাবেন না, খুব সীমিত থাকবে। কারণ হচ্ছে আমরা সত্য কথা বলি, মিথ্যাকে প্রশ্রয় দেই না। এই কারণেই এই ওয়ামান মিশ্রামকে আপনারা কখনো দেখবেন না। RSS এর হেডকোয়ার্টার আছে কিনা দিল্লিতে, 3 লাখ লোক নিয়ে ঘেরাও করা হয়েছিল 6 অক্টোবর বুঝি নাগপুর। হ্যাঁ নাগপুরে। চলো আমরা দিল্লিটাকেও হিলাই দিতে পারবো। 3 লাখ লোক নিয়ে আমরা নাগপুরকে হিলাই দিয়েছি। এই বালুরঘাট শুধু নয়, খালি এখানে ফটর করছি না, আগামী দিনে কিন্তু সব করা হবে। এক এক করে আপনাদের তালিকা আমাদের অলরেডি তৈরি করা হয়ে গেছে। কে কোন জায়গায় বদমাশি করছে, কোন অফিসার বদমাশি করছে, কোন নেতারা বদমাশি করছে, সব আমাদের নখদর্পণে রয়েছে। এদের যখন আইবি আছে, আমাদের লোক আইবি আছে। আমাদের যে এগুলো গোয়েন্দা আছে, রাষ্ট্রব্যাপী আমাদের অর্গানাইজেশন আছে, এটা ভুল ভাববেন না। তো যাই হোক, আজকে যারা এই কর্মসূচিতে আমরা সমবেত হয়েছিলাম, যে ক্রিমিলিয়ার যেটা জাতিভিত্তিক জনগণনা, আগামীতে ওবিসিদের জাতিভিত্তিক জনগণনা অবশ্যই করতে হবে। আর যে ইলেকট্রনিক যেগুলো ভোট, আমরা সালা মানুষকে ভোট দিয়ে চলে যাই গাদার কাছে, আমরা মানুষকে ভোট দিয়ে চলে যাই বানরের কাছে, আমরা মানুষকে ভোট দিয়ে চলে যাই জানোয়ারের কাছে, আমরা মানুষকে ভোট দিয়ে চলে যাই পকেটমারের কাছে। বুঝতে পারছেন তো? তো ভোটের প্রক্রিয়াটাই আমরা যদি বদল করে দেই, साला वोट होगा तो ईवीएम मशीन, ये नहीं चलेगा। মানুষ ঠকানোর মেশিন দিয়ে আর ভোট আগামী দিনে এই আন্দোলন আমাদের জারি থাকবে। চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা, তো ধরা অলরেডি পড়ে গেছে। ইভিএম দিয়ে কোনো প্রকার আর ভারতবর্ষে ভোট দেওয়া যাবে না। ইভিএম হটাও, দেশ বাঁচাও। আর আদিবাসী রাষ্ট্রীয় আদিবাসী একটা পরিষদের ব্যানারের তলে যে প্রোগ্রাম আমরা আজকে দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। আমাদের ডিএম সাহেবের কাছে আমাদের স্মারকলিপি অলরেডি প্রদান করা হলো। অনেক দাবি দেওয়া আছে, ধীরে ধীরে আপনাদের জানবেন। একবারে ডোজ দিলে তিতা লাগবে, তিতা লাগলেও আপনার কিন্তু পরে আবার শরীরটা ভালো হবে। তো যেটুকু দেওয়ার দিলাম, এটাতে সন্তুষ্ট থাকুন। আবার দেখা হবে। এরপরে হচ্ছে লড়াইয়ের ময়দানে তীর ধনুকটা আপাতত আমরা ছেড়ে এসেছি, তীরের প্রয়োজন হবে বুঝি আগামীতে। সকলকে ধন্যবাদ। জয় ভীম, জয় বঙ্গবন্ধু।